ম্যান ভার্সেস ওয়াইল্ড ডিসকভারি চ্যানেলের সব থেকে পপুলার শো, যেটা হোস্ট করতেন বেয়ার গ্রিলস। কখনো জঙ্গলে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে, আবার কখনো বা মরুভূমিতে। বেয়ার গ্রিলস সারা পৃথিবী জুড়ে 50টিরও বেশি দেশে গিয়ে ম্যান ভার্সেস ওয়াইল্ড শুরু করেছেন। তিনি এমন এমন জায়গাতে সার্ভাইভ করেছেন যেটা আমাদের ভাবনারও বাইরে। সমুদ্রের মাঝখানে ভেলা নিয়ে ভাষা থেকে শুরু করে অ্যামাজনের মতন ভয়ানক জঙ্গল থেকেও ইনি বেঁচে ফিরে এসেছেন। ম্যান ভার্সেস ওয়াইল্ড শো এতটাই পপুলার ছিল যে সারা পৃথিবী জুড়ে দর্শকের সংখ্যা ছিল প্রায় 120 কোটিরও বেশি। আমার এখনো মনে আছে, ছোটবেলায় যখন আমি এই শোটি টিভিতে দেখতাম, তখন আমার বাবা আমাকে বলতো এই শোটা পুরোটাই ফেক। কিন্তু বাবার বলা কথাগুলো আমি তখন হেসেই উড়িয়ে দিতাম, বিকজ আমার চোখে বেয়ার গ্রিলস ছিল একজন রিয়েল হিরো যে চাইলে সবকিছু করতে পারবে। But today I know for sure that show was really fake. আসলে এই শো এতটাই ভয়ানকভাবে স্ক্রিপ্টেড এন্ড এডিটেড ছিল যে অনেকেই দেখে ধোকা খেয়ে যায়। যেমন ভিডিওতে দেখাচ্ছে বেয়ার গ্রিলস আগুন জ্বালিয়ে সারা রাত জঙ্গলে কাটিয়ে। On this little overhang here, here's all I've really got now. Our shelter for the night. বাট রিয়েলে সেদিন সে পুরো রাতটাই কাটিয়েছিল একটা লাক্সারি পাইন রিসর্ট। যেটা শোতে দেখানো হয়েছে ভলকানোর লাভা, সেটা আসলে ছিল জ্বলন্ত চারকোল। আর এই সত্যি কথাটাই সবার সামনে তুলে ধরেছিল তাদেরই একজন টিম মেম্বার। শুধু তাই নয়, অনেক সময় ভিডিওতে বলা সার্ভাইভাল ইনফরমেশন গুলোও ছিল পুরোপুরি বেসলেস। সো গাইস, আজকের এই ভিডিওতে চলো জানা যাক ম্যান ভার্সেস ওয়াইল্ড শোতে ক্যামেরার পিছনে ঘটা আসল কাহিনী। 7th of June 1974 নর্দার্ন আইল্যান্ডের দোনাহাতে শহরে জন্ম নিলেন এডওয়ার্ড মাইকেল গ্রিলস। যখন মাইকেলের বয়স ছিল মাত্র 7 দিন, তখন তার দিদি ভালোবেসে তার নাম রাখলেন বেয়ার, যেই নামে মাইকেল আজ সারা বিশ্বে পরিচিত। বেয়ারের ফ্যামিলি মেম্বাররা ছিলেন স্ট্রং ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডের। তার বাবা ছিলেন একজন ব্রিটিশ কনজারভেটিভ পলিটিশিয়ান, কিন্তু তার দাদু এবং ঠাকুরদা ছিলেন সেই সময়কার ফার্স্ট ক্লাস ক্রিকেটার। বেয়ারের বয়স যখন মাত্র 4 বছর, তখন সে তার ফ্যামিলির সাথে আইল অফ হোয়াইটে শিফট হয়ে যান। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ক্রিকেটার বা পলিটিশিয়ান হলে কি হবে, বেয়ারের লক্ষ্য ছিল অন্য কিছু। অনেক ছোট বয়স থেকেই তার বাবা তাকে ক্লাইম্বিং এন্ড সেইলিং শেখাতেন। মাত্র 16 বছর বয়সে বেয়ার সকতান ক্যারাটেতে সেকেন্ড ড্যান ব্ল্যাক বেল্ট পান। স্কুলিং লাইফ শেষ করার পরেই তিনি ওয়েস্ট বেঙ্গল এন্ড সিকিমের হিমালয়ান মাউন্টেনগুলোতে হাইকিং স্টার্ট করেন। 1994-এ ব্রিটিশ আর্মি ফোর্সের 21 SS নামের গ্রুপে অ্যাজ এ ট্রুপার হিসেবে জয়েন করার জাস্ট 2 বছরের পরে জাম্বিয়াতে স্কাই ডাইভিং ট্রেনিং এর সময় বেয়ারের এক ভয়ানক দুর্ঘটনা ঘটে। মাটি থেকে প্রায় 16,000 ফুট উপর থেকে যখন সে প্লেন থেকে জাম্প করে, তখন তার মেন প্যারাশুটটাই ঠিক মতন খুলল। প্রচুর গতিতে যখন বেয়ার নিচের দিকে পড়তে থাকে, সেই সিচুয়েশনে সে পুরো প্যানিক হয়ে যায়। বেয়ার তার রিজার্ভ প্যারাশুটটাও খোলার চেষ্টা করে, বাট সেটাও পুরোপুরি খোলেন। তখন তার নিচে পড়ার গতি অনেকটা কমলেও সেটা সেফটি ল্যান্ডিং এর জন্য যথেষ্ট ছিল না। অবশেষে বেয়ার মাটিতে আছড়ে পড়ে। এই ইনসিডেন্টে তার মেরুদণ্ডের 3টি ভার্টিব্রা ভেঙে যায়। তখন ডক্টর তাকে সোজাসুজি বলে দেয় যে তিনি হয়তো আর কখনো হাঁটতে পারবেন না, ইভেন আর্মিতেও জয়েন করতে পারবেন। জীবনে এত বড় ধাক্কা খাওয়ার পরেও সে হার মানেনি, বিকজ তার মনের জোর ছিল সাংঘাতিক। প্রায় 18 মাস বেয়ার রিহ্যাবিলিটেশনে থাকার পর সুস্থ হয়ে ওঠে। আর ঠিক তার 6 মাস পরে বেয়ার ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক মাউন্ট এভারেস্টে গিয়ে দাঁড়ায়। তখন তার বয়স ছিল মাত্র 23 বছর, আর বেয়ার তখন হয়ে ওঠেন সেই সময়কার সবচেয়ে কম বয়সী মাউন্ট এভারেস্ট ক্লাইম্বার। আর এটাই ছিল তার লাইফের টার্নিং পয়েন্ট। এভারেস্ট ক্লাইম্বিং এর অ্যাডভেঞ্চার এন্ড এক্সপিরিয়েন্স নিয়ে তিনি বই লিখতে শুরু করেন। তার প্রথম বই ফেসিং আপ, দ্য কিড হু ক্লাইম্বড এভারেস্ট। বেয়ার তখন ধীরে ধীরে পপুলার হয়ে উঠতে থাকে। বেয়ার তার এভারেস্ট সামিটের গল্প নিয়ে শিওর অফ মেন ডিওডেন্ট নামের একটি অ্যাডে অভিনয় করে। 2005 সালে তিনি ডিসকভারি চ্যানেলের এসকেপ অফ দ্য লিজেন্ড নামের শোটি পরিচালনা করেন। এই শোতে বেয়ার তার সাথে 11 জন কন্টেস্টেন্টকে সাহারা মরুভূমিতে অবস্থিত ফ্রেঞ্চ লিজিয়ন ক্যাম্পে নিয়ে যান। সেখানে তাদের 1 মাসের জন্য বুট ক্যাম্প বা সামরিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এই শোটার মেন মোটিভই ছিল এটা দেখানো যে ফ্রেঞ্চ ফরেন লিজিয়নের ট্রেনিং কতটা কঠিন হতে পারে। ডিসকভারি চ্যানেল তখন এমন একজনকে খুঁজছিল যিনি শুধু সার্ভাইভাল টেকনিকই জানবেন না, ইভেন ক্যামেরার সামনে সেটিকে সুন্দরভাবে ফুটিয়েও তুলবে। যে শোটার নাম হবে ম্যান ভার্সেস ওয়াইল্ড। আর এই কারণের জন্যই তাদের চোখ পড়ে বেয়ার গ্রিলসের ওপর। শো এর জন্য চ্যানেল যখন তাকে ফার্স্ট অ্যাপ্রোচ করেন, তখন বেয়ার এই শো এর জন্য রাজি হয় না, বিকজ তার ইচ্ছে ছিল যে পুরো জীবনটাই তিনি পাহাড়ে অ্যাডভেঞ্চার করে কাটাবেন। কিন্তু শো এর প্রডিউসাররা তাকে বোঝান যে এটা কোনো সিম্পল শো হবে না, ইভেন এটা এমন একটা শো হবে যেটার থ্রু সবাইকে
ডেঞ্জারাস সিচুয়েশন গুলোতেও নিজের জীবন বাঁচানোর শিক্ষা দেওয়া হবে। এই কথা শোনার পর বেয়ার তখনই রাজি হয়ে যায়। সবার ফার্স্ট বেয়ার একটা পাইলট শো করে রকি মাউন্টেন্স। Thousand don't return alive. I've got to get right away. I'm going into one of the most remote areas of the Rockies. আর এই এপিসোডটা চ্যানেলের এতটাই পছন্দ হয় যে তারা বেয়ারের সাথে পুরো সিজন শুট করার প্ল্যান শুরু করে দেয়। আর এরপর থেকেই শুরু হয় ক্যামেরার পিছনে ঘটা আসল কাহিনী। যদিও শোতে বেয়ারকে একাই দেখানো হতো, কিন্তু তার সাথে অলওয়েজ একটা এক্সপার্ট টিম থাকতো, যার মধ্যে একজন স্টোরি প্রডিউসার, দুজন ক্যামেরা অপারেটর, দুজন সাউন্ড রেকর্ডিস্ট আর একজন মাউন্টেন গাইডও থাকতেন। ম্যান ভার্সেস ওয়াইল্ডের প্রতিটা এপিসোড শুট করার আগে একটা প্রোডাকশন টিম প্রায় 1 সপ্তাহ ধরে সেই এলাকাটাকে পুরো গবেষণা করে ফেলত এবং তারাই ডিসাইড করতেন যে বিয়ারকে কোন কোন পজিশন ওয়াইজ কি কি চ্যালেঞ্জেস দেওয়া হবে। ম্যান ভার্সেস ওয়াইল্ডের সিজন 1 এর সব এপিসোড রিলিজ হওয়ার 5 দিন পরেই একটা আর্টিকেল পোস্ট, টিভি সার্ভাইভাল কট কাটিং কর্নার্স। আর এই আর্টিকেলের বেসিসেই শুরু হয় ক্যামেরার পিছনে ঘটা সব সিনগুলোকে এক্সপোজ করা। ম্যান ভার্সেস ওয়াইল্ড টিমের সার্ভাইভাল কনসালটেন্ট মার্ক উইনার্ট দ্য সানডে টাইমস মিডিয়াকে ইন্টারভিউ দেওয়ার সময় বলেন, সিজন 1 এর একটা এপিসোডে বিয়ারকে যখন আমরা নেভাডার একটি জঙ্গলে রাত কাটাতে দেখি, Little overhang here. Here's all I've really got now. Our shelter for the night. আসলে সেই রাতে তিনি সেখানে ছিলেনই না, তিনি ছিলেন নেভাডা বাস লেকে অবস্থিত এক লাক্সারি পাইন রিসর্টে। Sleeping in the frigid, forbidden woods, he was actually chilling at the Pines Resort at Bass Lake. আর এটা শুধু একদিনই নয়, এরকম অনেক রাত বেয়ার কোনো না কোনো মোটেল বা হোটেলে কাটাতেন। কিন্তু শোতে দেখানো হতো বেয়ার রাত কাটাচ্ছেন কোনো জঙ্গলে বা কোনো দ্বীপে। সকালে উঠেই ক্যামেরার সামনে বেয়ার বলতো আগের দিন রাত খুবই কষ্টের ছিল, আগের দিন রাতে এই ঘটেছিল। Hey, I feel pretty good. The fragrant smoke of the termites' nest is going to keep the mozzies at bay. কিন্তু সে আসলে পুরো রাতটাই স্পেন্ড করেছিলেন হোটেলের হট টাব, স্টোন ফায়ারপ্লেস এন্ড ইন্টারনেট অ্যাক্সেসের মধ্যে। ওই সেম এপিসোডেই বিয়ার সকালে উঠে দেখতে পান যে একদল ওয়াইল্ড হর্সেস সামনের মাঠেই ঘুরে বেড়াচ্ছে। ইভেন তিনি ক্যামেরাতে এটাও বলেন যে এরকম ওয়াইল্ড হর্সেস দেখা খুবই রেয়ার। And this is such a privilege to see. They're probably loose horses that have broken free maybe from a... এরপর বেয়ার ডিরেক্ট ঘোড়ার সামনে গিয়ে তার পিঠে ওঠারও চেষ্টা করে, বাট আসল সত্যিটা হলো সেগুলো কোনো ওয়াইল্ড হর্সেস ছিলই না, বরং এই ঘোড়াগুলোকে এক লোকাল হর্স রেঞ্জ থেকে রেন্ট করা হয়েছে। এই রেডিট পোস্টার সাথে প্রুফ ওয়াইজ একটা ভিডিও ছিল যেটা এখন ডিলিট করে দেওয়া হয়েছে। ইভেন ইউটিউবে এই এপিসোডের কমেন্ট বক্সে একজন কমেন্টও করেন যে তিনি নেভাডাতে বড় হয়েছেন এবং তিনি ছোটবেলা থেকেই ওয়াইল্ড হর্সেসকে দেখেছেন। আর যেহেতু ভিডিওতে দেখানো ঘোড়াগুলো জঙ্গলি ঘোড়া ছিল না, তাই বেয়ার গ্রিলস এখনো বেঁচে আছে। এরপর আসে সিজন 1 এপিসোড 9 এর ভিডিওতে, যেখানে বেয়ার গ্রিলস গিয়েছিলেন ডেজার্ট আইল্যান্ডে। এটা হলো একটা ডেঞ্জারাস আইল্যান্ড যেখানে কেউ থাকে না। Often the reason that islands like this are uninhabited is that there's no ready supply. বাট শকিংলি এই ভিডিওটা পুরো শুট করা হয়েছিল হাওয়াইয়ের এক কোস্টাল এরিয়াতে, যেখানে পুরো টিম সমেত সবাই তারা রাত কাটিয়েছিল একটা মোটেলে। এই সেম এপিসোডে দেখানো হয় যে বেয়ার নিজের হাতে একটা রাফট তৈরি করছে তার আশেপাশে থাকা বাঁশ আর নারকেলের পাতা দিয়ে। বাট আপনি যেন অবাক হবেন যে এই পুরো রাফটটাই তৈরি করানো হয়েছিল একদল লোকাল ফিশারম্যানকে দিয়ে। আর যেমন ভিডিওতে বলা হয়েছিল এটা একটা রিমোট আইল্যান্ড, বাট অ্যাকচুয়ালি সেটা ছিল না। সার্ভাইভাল এক্সপার্ট নিক ভুমেন্স, যিনি বিয়ার গ্রিলসের সাথে কাজ করেছিলেন এপিসোড 13, তিনি এক ইন্টারভিউতে বলেন যে ম্যান ভার্সেস ওয়াইল্ড শো হলো পুরোটাই স্ক্রিপ্টেড এন্ড যা কিছু অডিয়েন্স দেখতে পায় সেগুলো বেশিরভাগই ফেক হয়। এই ভিডিওটিতে দেখাচ্ছে যে বেয়ার একটা সাপকে মারার পর তাকে মেরে খেয়ে ফেলে, বাট এই সাপটিকে নিক বুমেন্স ধরে দিয়েছিল বেয়ারের জন্য, যাতে সে এটাকে ক্যামেরার সামনে খেয়ে দেখাতে পারে। নেক্সট মরুভূমির এই ভিডিওতে দেখানো হচ্ছে যে বেয়ার একটা সাপকে পাথর দিয়ে মারার পর তাকে কাঁচাই চিবিয়ে খাচ্ছে। নিক ভুমেন সত্যি ঘটনাটা এখানে তুলে ধরেন যে সেখানে একটা সাপ নয় বরং দুটো সাপ ছিল। যেই সাপটিকে বেয়ার মেরে ফেলেছিল সেটা অলরেডি একটা মরা সাপই ছিল, আর ক্যামেরাতে যে সাপটিকে দেখানো হয়েছে সেটি একজন জুকিপার এনে দিয়েছিল শুট করার জন্য। বেয়ারের সাপ চিবিয়ে খাওয়ার ভিডিওটিকে ক্রিটিসাইজ করার জন্য একজন ইউটিউবার অ্যাজ এ ডেমনস্ট্রেশন তিনিও সেম জিনিস ট্রাই করেন, বাট সেটার রেজাল্ট বেরোয় ফেইলিয়ার। এই সেম এপিসোডেই বেয়ার একটা ক্রোকোডাইলকে তাড়ানোর জন্য তাকে লাঠি দিয়ে অ্যাটাক করে, বাট ভুমেন সেখানে বলেন যে বেয়ার এবং পুরো টিম এই ক্রোকোডাইলটিকে দেখে খুবই ভয় পেয়েছিল এবং তারা কেউই তার সামনে যাওয়ার জন্য রাজি ছিল। বাট ক্যামেরাম্যান সেটাকে এমন ভাবে শুট করে যাতে বোঝায় যে বেয়ার সেই ক্রোকোডাইলটিকে তাড়ানোর চেষ্টা করছে। এবং এই এপিসোডটা রিলিজ হওয়ার পর নিক যখন দেখতে পায় যে পুরো ভিডিওটাই এডিট করে অডিয়েন্সকে দেখানো হচ্ছে, তখন তার খুবই খারাপ লাগে। তারপর সিজন 1 এর এপিসোড 5 এ শুরুতেই দেখানো হয় যে বিয়ার একটা অ্যাক্টিভ ভলক্যানোর ওপর দিয়ে যাচ্ছে, আর সেই ভলক্যানোর সারফেসের ভেতর দিয়ে বেরোচ্ছে সালফার ডাই অক্সাইড।
অ্যাকচুয়ালি সালফার ডাই অক্সাইডের ফিউমস পুরোপুরি ইনভিজিবল হয়, আর যাতে সেটা ক্যামেরাতে দেখানো যায় তাই এখানে স্মোক মেশিনের ইউজ করা হয়েছে। এখানে ভলক্যানোর জ্বলন্ত লাভাও দেখানো হয়, Lava flowing through tunnels called lava tubes. যেটা ক্রিয়েট করা হয়েছিল টিমের ক্যারি করা চারকোল থেকে। কিছু দূর যাওয়ার পরেই বিয়ার একটা লাভা ক্রসিং ব্রিজের সামনে পৌঁছে। These lava bridges that cross them over. তখন সে বলে তারা সিভিলাইজেশন থেকে অনেক দূরে আছে, বিকজ এখানকার সারফেস পুরোটাই লাভা দিয়ে তৈরি, তাই এখানকার এনভায়রনমেন্ট কারোর বসবাসের যোগ্য। এরপরেই বিয়ারের লাভা মেড ব্রিজটি ক্রস করে। আর এই সেম লোকেশনের সেম ব্রিজটি ভলকানো চেজার নামের ইউটিউবার যখন ক্রস করেন তখন তিনি সত্যিটা সবার সামনে তুলে ধরেন। তিনি ভিডিওতে দেখায় যে লাভা ক্রসিং ব্রিজটা কিছু দূর যাওয়ার পরেই শেষ হয়ে যাচ্ছে। আর এর থেকেও শকিং জিনিস ছিল এই স্পটে ক্যামেরা বাদিকে ঘোরালেই দেখা যাচ্ছে একটা মেজর হাইওয়ে, যার মানে এই স্পটটি ছিল হিউম্যান সিভিলাইজেশনের খুবই কাছে। মার্ক উইনেটের বলা কথা থেকে শুরু করে নিক ভুমেন্সের বলা কথা অবধি পুরো মিডিয়ার ফ্যান্স ম্যান ভার্সেস ওয়াইল্ডকে ক্রিটিসাইজ করা শুরু করে দিয়েছে। বেয়ার গ্রিলস তখন লাইভ টিভিতে পুরো ব্যাপারটা নিয়ে ডিসকাস করার সুযোগ পান। Filming these things is over 6 days. When we're not filming the night stuff, I'll stay with the crew, wherever that is, whether it's in a tented camp area in the Sahara or a jungle lodge. বেয়ার বিবিসি রেডিওতে বলে যে যদি অডিয়েন্স এটাকে মিসলিড বলে মনে করে তাহলে আমি সবার কাছে সরি চাইছি, এবং তিনি এটাও বলেন যে তিনিই প্রথম পার্সন ছিলেন যিনি এগুলো অডিয়েন্সকে দেখাতে চান, কিন্তু তিনি এডিটিং এর সাথে কোনো রকম ভাবেই ইনভলভ ছিলেন না, তাই তিনি এগুলো জানতেন না। এর সাথে সাথে বেয়ার গ্রিলস এটাও প্রমিস করে যে এরপরের শোগুলোতে যা যা দেখানো হবে পুরোটাই 100% জেনুইন। The next episodes will be 100% genuine. লোকেদেরকে কনভিন্স করার জন্য ম্যান ভার্সেস ওয়াইল্ড এর পরের শোগুলোতে তারা ফার্স্ট থেকেই একটা ডিসক্লেমার অ্যাড করে দিল, কিন্তু তারপরেই সিচুয়েশন আরো বেশি করে খারাপ হতে শুরু করে। যেমন আফ্রিকার সাভানাতে বেয়ার হাতির ডাং স্কুইজ করে তার থেকে জল বের করে পান করছে। প্রথমত এটা করা একদমই নিরাপদ নয়, বিকজ হাতির ডাঙ্কের মধ্যে জোনোটাইপ ব্যাকটেরিয়া এন্ড প্যারাসাইট ভাইরাস থাকতে পারে, যার কারণে এরকমটা করলে ডায়রিয়া, বমি থেকে শুরু করে অ্যাবডোমিনাল পেনও হতে পারে। বাট অনেক সার্ভাইভাল গাইড এখানে বলেন যে ফ্রেশ ডাং থেকে বেরোনো জল শরীরে তেমন কোনো ক্ষতি করে, বাট এটার কোনো সাইন্টিফিক প্রুফ নেই। তাই রিয়েল লাইফ সার্ভাইভাল কেসে যদি এরকমটা করা হয় তাহলে সেটা সিচুয়েশনকে আরো বেশি করে খারাপ করতে পারে। তাছাড়াও একজন ক্যানাডিয়ান সার্ভাইভার লেস ট্রাউড একটা ইন্টারভিউতে বলেন মোস্ট অফ দ্য সার্ভাইভাল টিপস যেগুলো টিভিতে দেখানো হয় তার মধ্যে বেশিরভাগই হয় পুরো বোকাস। তিনি এটাও বলেন যে কোনো এলিফেন্টের ডাং স্কুইজ করে তার থেকে জল বের করা পসিবল নয়, যতক্ষণ না তোমার পাশে থাকা ক্যামেরাম্যান তার মধ্যে জল ঢেলে দিচ্ছে। It's not possible to squeeze an elephant's trunk and get water out of it, as long as the cameraman next to you doesn't pour water into it. That's ম্যান ভার্সেস ওয়াইল্ড শো এর পরেও বিয়ার আরেকটি শো করেন যেটার নাম দ্য আইল্যান্ড। এখানে 13 জন মানুষের অর্ডিনারি টিমকে ছেড়ে দেওয়া হয় সেই ডেজার্ট আইল্যান্ড, যেখানে তাদেরকে সার্ভাইভ করতে হবে শুধু তাদের জামা কাপড় আর কিছু টুলের সাহায্যে। বাট এই শোতে অডিয়েন্সকে মিসলিড করা হয়েছিল এটা বলে যে এখানে 13 জন পার্সনই ছিলেন পুরোপুরি অর্ডিনারি কন্টেস্টেন্ট, কিন্তু আসল সত্যিটা ছিল পুরোপুরি উল্টো। রবার্ট স্মিথ নামের কন্টেস্টেন্ট ছিলেন বেয়ারের এসকেপ অফ দ্য লিজেন্ড শো এর ডিরেক্টর। তিনি স্পেশালি এক্সপিরিয়েন্স ছিলেন ওয়ার জোন এন্ড এক্সট্রিম এনভায়রনমেন্টসে কাটানোর জন্য। সেকেন্ড আরেকজন কন্টেস্টেন্ট ড্যান এথরিচ ম্যান ভার্সেস ওয়াইল্ডে বিয়ারের ক্যামেরাম্যান ছিলেন। থার্ড কন্টেস্টেন্ট কিফ ম্যাকিউমস, তিনি ছিলেন এমন একজন সাউন্ড রেকর্ডিস্ট যার কাছে 10 বছরের এক্সপিরিয়েন্স ছিল ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস প্লেসগুলোতে কাটানো। এছাড়াও ম্যাট বেনেট নামের কন্টেস্টেন্ট ছিলেন একজন টিভি প্রডিউসার। এই 4 জন লোকের কথা আগে থেকে কোনোভাবেই শোতে মেনশন ছিল না। শোতে বলা হয়েছিল 13 জন পার্সনই হবে পুরোপুরি নিউলি সার্ভাইভার, বাট এই 4 জনই ছিল এমন ব্যক্তি যাদের কাছে বহু দিনের এক্সপিরিয়েন্স ছিল ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস প্লেসগুলোতে সার্ভাইভ করা। শো এর ফ্রেকরি শুধুমাত্র কন্টেস্টেন্টেই সীমিত ছিল না, বরং শোতে দেখানো ক্রোকোডাইলটাও আগে থেকেই সেখানে প্লেস করা ছিল। ইভেন আইল্যান্ডে সার্ভাইভ করার সময় টিম সাডেনলি এক জায়গাতে ফ্রেশ ওয়াটার খুঁজে পায়, অ্যাকচুয়ালি সেই জলটাও সেখানে আগে থেকেই রাখা ছিল। ম্যান ভার্সেস ওয়াইল্ড শো এর মতন এই শোতেও অনেক কিছুই আগে থেকে সেট আপ করা থাকে। পরস্পর এত ফেক জিনিস দেখার পর অনেক অডিয়েন্স অনেক রকম কমেন্ট করতে থাকে। যেমন একজন বলেন এই শোতে মানুষদেরকে সার্ভাইভাল স্কিল শেখানো হচ্ছে এবং সব এপিসোডের সব স্টান্টগুলো রিয়েল হওয়াটা খুবই ডেঞ্জারাস। আরেকজন কমেন্টে বলেন যে এই শোতে সার্ভাইভাল টেকনিক শেখানো হচ্ছে আর তাতে কোনো যায় আসে না যে পুরো জিনিসটাকে সেট আপ করা হচ্ছে, বিকজ এটা এন্টারটেইনিং অ্যান্ড ইনফরমেটিভ। যেহেতু ম্যান ভার্সেস ওয়াইল্ড শোকে একটা রিয়েলিটি শো বলে প্রেজেন্ট করা হয়েছিল, বাট এরকম শোগুলো অ্যাকচুয়ালি রিয়েলিটিতে ফোকাস করে না, বিকজ এরকম অনেক ডেঞ্জারাস সিচুয়েশন আসে যেখানে বিয়ার এবং তার টিমকে কোনো না কোনো ভাবে হেল্প নিতে হবে। আমার মতে এটা কোনো খারাপ কিছু নয়, বিকজ একটা শো এর জন্য কারোর লাইফ পুরোপুরি রিস্কে ফেলে দেওয়া পুরোপুরি ইললজিক। ম্যান ভার্সেস ওয়াইল্ড শো এতটা আউটরেজ এন্ড এক্সপোজের মধ্যে পড়লেও শো এর পপুলারিটি কিন্তু কমেনি কখন। ইভেন ডিসকভারি চ্যানেলও চাইছিল ম্যান ভার্সেস ওয়াইল্ড শো এর আরো এপিসোড বাকি,
কিন্তু বেয়ার গ্রিলস তার কন্ট্রাক্টে থাকা দুটো নতুন শো এর প্রজেক্টে কাজ করতে রাজি হন। তার কারণের জন্যই ম্যান ভার্সেস ওয়াইল্ড 2012 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাট ভিডিওর থাম্বনেলে থাকা এই প্রশ্নটার উত্তর কিন্তু এখনো বাকি রয়ে গেছে। আমার চোখে এডওয়ার্ড মাইকেল গিলস এখনো সেই হিরোই হয়ে রয়েছে যে চাইলে সব কিছু করতে পারে। বিকজ তার লাইফে ঘটা এত বড় ইনসিডেন্টের থেকে বেরিয়ে সে কিন্তু আবার উঠে দাঁড়িয়েছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে। অ্যান্ড তোমাদের কি মনে হয় বিয়ার কি সত্যি আসল হিরো? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হেলদি, স্টে হ্যাপি, বাবা।